তেহরানে অশ্রুসিক্ত বিদায় ও প্রতিশোধের শপথে শেষ হলো খামেনির প্রথম জানাজা, কঠিন জবাবের হুঁশিয়ারি। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০, ক্রমেই ফিকে হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারের আশা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বড় তেল টার্মিনালে ইউক্রেনের হামলা, প্রায় ৪৩% তেল শোধন সক্ষমতা অকার্যকরের দাবি। এবং পাকিস্তানের গোয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার, হত্যার কারণ জানতে তদন্ত করছে স্থানীয় পুলিশ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর প্রতিশোধের শপথে তেহরানে সম্পন্ন হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। শিশু নাতনি সহ পরিবারের ৪ সদস্যের কফিন ঘিরে গ্র্যান্ড মোসাল্লায় নামে কোটি কোটি মানুষের ঢল। নজিরবিহীন নিরাপত্তার মাঝেই নতুন নেতৃত্ব ও শোকার্ত জনতা দেয় কঠিন জবাবের হুঁশিয়ারি। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। শোকের চাদরে ঢাকা তেহরান, কিন্তু বাতাসে ভাসছে প্রতিশোধের তীব্র স্লোগান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে স্তব্ধ গোটা ইরান। শেষ শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মোসল্লায় রাতভর অবস্থান করছেন লাখো মানুষ। তেহরানের গ্র্যান্ড মোসল্লায় স্থানীয় সময় সকাল ৮টায় সম্পন্ন হয় আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। হামলায় নিহত খামেনির সঙ্গে তার শিশু নাতনি সহ পরিবারের অন্য ৪ সদস্যের কফিন সামনে আনা হলে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত জনতা। তীব্র গরমের মধ্যেও জনসমুদ্র সামলাতে পুরো এলাকায় পানি ছিটানো হয়। এই জানাজা শেষে সোমবার তেহরানে রাষ্ট্রীয় শোভাযাত্রা এবং পরবর্তীতে পবিত্র শহর কমে নেওয়া হবে তার মরদেহ। ১৯৮৯ সালে খোমেনির পর এটি ইরানের বৃহত্তম রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী বৃহস্পতিবার মাশহাদে দাফনের মধ্য দিয়ে শেষ হবে ৪ দশকের এক অধ্যায়ের। আজহার স্বপ্নিল, RTV। চলতি সপ্তাহেই আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আগামী ১১ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হবে দুদেশের পরবর্তী দফার বৈঠক। কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, জব্দকৃত ইরানি সম্পদ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধি দল চূড়ান্ত করা হবে। এর আগে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের একাধিক বৈঠকে সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দোহা। বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির বাধা পেরিয়ে জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে আমেরিকানরা। গভীর রাতে ওয়াশিংটনের ন্যাশনাল মলে উপস্থিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং এক আবেগঘন বক্তব্য দেন। ট্রাম্প বক্তব্যে আমেরিকাকে মানব ইতিহাসের সেরা অর্জন হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে দেশীয় রাজনৈতিক প্রতিপক্ষ ও সমাজতন্ত্রের তীব্র সমালোচনা করে তিনি বিতর্কিত সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান। এছাড়াও ১৭৭৬ সালের বিপ্লবী চেতনাকে ধারণ করে আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের সামরিক বাহিনী ভেনেজুয়েলা ও ইরানে দারুণ সাফল্য পেয়েছে। তাদের শক্তি গুঁড়িয়ে দিয়েছে। আমাদের বীর যোদ্ধারা বিশ্বজুড়ে কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সেই অশুভ শক্তির কুৎসিত রূপ আমরা আমেরিকার মাটিতে কোনোভাবেই মাথাচাড়া দিতে দেব না। আজ ২৫০ বছর পরেও ১৭৭৬ সালের বিপ্লবী চেতনা প্রতিটি দেশপ্রেমিকের হৃদয়ে সগৌরবে বেঁচে আছে। আমাদের আসল পথ চলা তো কেবল শুরু হলো, কারণ আমেরিকার সেরা সময়টা এখন সামনেই রয়েছে। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০-এ পৌঁছেছে। শনিবার দেশটির সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২,৯৫৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছে ১৬,৫৯২ জন এবং ৬,৫০০-এর বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৪১,০০০-এর বেশি। শক্তিশালী দুটি ভূমিকম্পের ১০ দিন পর ধ্বংসস্তূপে জীবিত মানুষের সন্ধান পাবার সম্ভাবনা দ্রুত ফুরিয়ে আসছে। ফলে কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। তবে অনেক পরিবার এখনো স্বজনদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বা আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন বহু মানুষ। জাতিসংঘের প্রাথমিক হিসাবে এ দুর্যোগে দেশটির প্রায় $৬৭০ কোটি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ফিকে হচ্ছে। দেশটির লা গুয়াইরা রাজ্যের প্লায়া গ্লান্দে এলাকায় উদ্ধারকারীরা মৃতদেহ উদ্ধার করছেন। ভবনগুলো প্যানকেক স্টাইলে ভেঙে পড়ার কারণে উদ্ধার অভিযান চরম বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। এটি ভেনিজুয়েলার প্লায়া গ্রান্দের রেজিডেন্সিয়াস লাস আভেস ভবনের ধ্বংসস্তূপ। স্থানীয় সময় শনিবার ভোর থেকে এখানে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ পর্যন্ত অন্তত 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে এই স্থান থেকে। উদ্ধার করা লাশগুলো নেওয়া হচ্ছে লা গুয়াইরার মর্গে, যেখানে অপেক্ষমান স্বজনরা তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ভূমিকম্পে কেন এত বড় প্রাণহানি হলো, এর অন্যতম প্রধান কারণ ভবনগুলো ধসে পড়ার ধরন। ভেনিজুয়েলায় সহায়তা পাঠানো ডোমিনিকান রিপাবলিকের জিওলজিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাখ্যা করেছেন প্যানকেকের মতো মারাত্মকভাবে ভেঙে পড়ার ধারণাটি। অনেক ভবনই প্যানকেক আকারে ভেঙে পড়েছে। নিচের তলাগুলো বেশ নমনীয় হয়, সেগুলো আগে ভেঙে যায়। ফলে ওপরের তলার স্ট্রাকচার তার পুরো ওজন নিয়ে নিচে বসে যায়। যখন আটকা পড়া মানুষদের ওপর কয়েকশো টন ওজন পড়ে, তখন উদ্ধারকারীদের পক্ষে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ শুরু করতে হয় সম্পূর্ণ উপর থেকে। ভারী যন্ত্রপাতি দিয়ে ধীরে ধীরে ওজন কমিয়ে নিচে যেতে হয়। নিচ থেকে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। এই কারণে প্রথম কয়েক ঘন্টার পর থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা তীব্রভাবে হ্রাস পাচ্ছে বলে জানান এই বিশেষজ্ঞ। গত 24 জুন আঘাত হানা এই ভয়াবহ ভূমিকম্পের পরিসংখ্যান বেশ ভয়ঙ্কর। সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত 2954 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 17,000 মানুষ। জীবিত উদ্ধার করা গেছে মাত্র 6,462 জনকে, আর ঘরবাড়ি হারিয়ে গৃহহীন প্রায় 16,000 মানুষ। প্রকৃতির এই নিষ্ঠুরতার সামনে মানব সভ্যতা আজ আতঙ্কিত। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হচ্ছে ফেরার আশা, তবুও থেমে নেই উদ্ধারকারীদের লড়াই। ইমতিয়াজ আহমেদ, RTV। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, হামলায় শহরের একটি গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল এবং বাল্টিক নৌবহরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এই তেল টার্মিনাল থেকেই রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য অর্থের বড় অংশের যোগান আসত। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। গভর্নর আলেকসান্ডার ভেগলভ বলেন, সেন্ট পিটার্সবার্গ ও লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ইউক্রেনের 72টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেনের দাবি, সাম্প্রতিক দূরপাল্লার হামলায় রাশিয়ার প্রায় 43% তেল শোধন সক্ষমতা অকার্যকর হয়েছে, যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে পূর্বাঞ্চলীয় কোস্তিয়ান তিনিভকা শহর পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার দাবি নাকচ করেছে ইউক্রেন। নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে 5,000 টনের কাংকং ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা চালানো হয়। কিম আগামী 2 মাসের মধ্যে যুদ্ধজাহাজটিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা শনাক্ত করেছে। সিউল ও ওয়াশিংটন বিষয়টি বিশ্লেষণ করছে। উত্তর কোরিয়া বলছে, যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করতেই এই মহড়া চালানো হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গওয়াদার জেলায় গুলিবিদ্ধ অবস্থায় 5টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার পানোয়ার ও গাঞ্জ এলাকার মধ্যবর্তী স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি 3 জনের পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 5টি মরদেহই একাধিক গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি করেই তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং হত্যার কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ। প্রায় 52,000 কোটি রুপি ব্যয়ে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সমরাস্ত্রের মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে নয়াদিল্লি।
অনুমোদিত তালিকায় রয়েছে এন্টি ড্রোন ব্যবস্থা, এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কামিকাজে ড্রোন এবং ট্যাঙ্কের সুরক্ষা প্রযুক্তি। এছাড়া নৌবাহিনীর জন্য উন্নত মাইন, মানববিহীন নজরদারি ব্যবস্থা এবং বিমান বাহিনীর জন্য উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম নজরদারি প্ল্যাটফর্ম কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আদালতে দাখিল করা নথিতে সংস্থাটি বলেছে, মামলাটি মূলত বিদেশ ভিত্তিক, প্রমাণ করা কঠিন এবং বর্তমান প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 2024 সালে আদানির বিরুদ্ধে ভারতের একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে ঘুষ দেওয়ার অভিযোগে সিকিউরিটিজ জালিয়াতি ও ওয়্যার ফ্রডের মামলা করা হয়েছিল। তবে আদানি গ্রুপ শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে। এখন মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।